নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতরে। আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের 3টি ভৌতিক ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি অজিতের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্য ভৌতিক ঘটনা। আর দ্বিতীয়টি হলো 3 বন্ধুর সাথে পুরাতন পরিত্যক্ত বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। আর তৃতীয় ঘটনাটি আমার পাড়ার একটি ভৌতিক ঘটনা। আপনারা তাই 3টি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন, আর শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসতে থাকব। তো আর দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনা। আমি অজিত। আমি গ্রামেরই ছেলে, তবে কাজের সুবাদে আমাকে কলকাতায় থাকতে হয়। বছরে 2 বার, ওই দুর্গাপূজায় আর নববর্ষে বাড়িতে যাওয়া হয়। তো প্রতি বছরের ন্যায় এবারও পুজোতে বাড়ি ফিরবার জন্য স্টেশনে যাই, আর সেখান থেকে রাতে ট্রেন ধরে আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ট্রেনের জানলা দিয়ে শুধু কালো রাতটাই দেখা যাচ্ছে। এরকমভাবে চলতে চলতে এক সময় ট্রেনটা হঠাৎ থেমে গেল। একটু অস্বস্তি বোধ করলাম, কারণ সেই কম্পার্টমেন্টে আমি ছাড়া আর কেউই ছিল না। বাইরেও কিছুই বোঝা যাচ্ছে না ঝড় বৃষ্টির জন্য। এরপর প্রায় থাকতে থাকতে ঘন্টাখানেক পেরিয়ে গেল। ট্রেনটা আর যাচ্ছে না। অবশেষে একজন রেলওয়ে কর্মী এসে জানালেন বন্যার কারণে রেল লাইনের সমস্যা হয়েছে। সকাল নাগাদ ঠিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আমি তখন যেন আমার মেজাজ হারিয়ে ফেললাম, কিন্তু করার কিছুই নেই। তাই ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নেমে এলাম। বাইরে একটা ছোট্ট চায়ের দোকান ছাড়া আর কিছু নেই। সেই দোকানের মালিক একজন বয়স্ক লোক। উনি আমাকে দেখে ডাকলেন। আমি বললাম একটা চা দেন। তারপর চা খেতে খেতে ওনার সাথে কিছুক্ষণ গল্প গুজব করলাম, আর ওনাকে সমস্ত কথা জানালাম। উনিও সবটা শুনে আমাকে বললেন এই রাতে আমার বাড়ি যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া আমাদের ওই গ্রামটাও এখান থেকে অনেকটাই দূরে। তার উপর বন্যায় আবার সব রাস্তাঘাটও ছেয়ে গিয়েছে। আর অনেকেই নাকি রাতে এই রাস্তা দিয়ে যেতে ভয় পায়, কারণ এই রেল লাইনে কয়েক মাস আগে একজন মহিলা চাপা পড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে অনেকেই রাতে ওই পথ দিয়ে যাবার সময় বিপদের সম্মুখীন হয়েছে। তাই উনি আমাকে আজ এখানে থেকে যেতে বললেন। এরপর ওনার কথা শোনার পর আমার গা শিউরে উঠল। সেদিনের রাতটা ওই চায়ের দোকানেই থাকার সিদ্ধান্ত নিলাম। এবার রাত যত গভীর হলো ততই যেন বৃষ্টি আরও জোরালো হতে লাগল। টিনের চালে ঝমঝমের শব্দও ক্রমশ বাড়তে লাগল। আর হঠাৎ এরই মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম গোঙানির মতো কারো কান্নার আওয়াজ। মাঝে মাঝে সেই আওয়াজটা সামনেই মনে হচ্ছে, আবার কখনো বা দূরে চলে যাচ্ছে। এমন সময় আবার হঠাৎ টিনের চালে দরাস করে একটা শব্দ হলো। মনে হলো কিছু ভারী জিনিস চালে পড়েছে। তখন আমি ভয়ে জড়সড়ো হয়ে কোনো রকমে উঠে বসলাম। চারপাশে অন্ধকার। এমন অবস্থায় কি করব আর কি করব না তা ভেবেই পাচ্ছিলাম না। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সাহস করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। হয়তো ঝড় বৃষ্টিতে আমার কথা শোনা যায়নি। আবার ডাকলাম, এবার আরও জোরে। ঠিক তখনই একটা শীতল হাওয়া এসে আমার গায়ে লাগলো। মনে হলো যেন আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমার শরীরটা কাঁটা দিয়ে উঠল। চারপাশে আমি হাত রাতে রাখলাম, কিন্তু কিছুই পেলাম না।
হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে একটা আবছা মুখ দেখতে পেলাম। এটা দেখার পর আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ঠাকুরের নাম জপ করতে করতে কোনো রকমে আবার ওই ঘরেই শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ ভালোই কাটল, কোনো অদ্ভুত কিছু আর শুনতে পেলাম না। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ যেন ঘুমের মধ্যে একটা হিমশীতল স্পর্শ অনুভব করলাম, আর আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ঘরের মধ্যে আমি ছাড়াও আরও কেউ আছে। তাই উঠে চারিদিকটা দেখতে লাগলাম। দেখলাম ঘরের মধ্যে তেমন কিছুই নেই, তবে বাইরে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও বেশ একটা গুমট ভাব লাগছিল ঘরে। তখন আমি বাইরে তাকিয়ে দেখি বৃষ্টিটাও কমে গেছে। তাছাড়া ওই ঘরটা ছিল একটা চা দোকান, তাই একটু চাপা বলেই হয়তো এরকমটা মনে হচ্ছে। এবার ভাবলাম আর ভোর হতে তো বেশি দেরি নেই, তাই বাকি সময়টা ঘরে বসেই কাটিয়ে দেব। এমন সময় হঠাৎ চায়ের দোকানের বাসনপত্র পড়ার শব্দ হলো। গিয়ে দেখি একটা কালো বেড়াল জানালা দিয়ে বেরিয়ে গেল। তবে বেড়ালটা কখন আসলো আর কোথায় বা চলে গেল তা আর দেখতে পেলাম না। আবছা আবছা আলো ফুটতেই ঘর থেকে বেরিয়ে চায়ের দোকানের সামনের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। রাস্তায় তখনও কোনো লোকজন নেই। হাঁটতে হাঁটতে রেল লাইনের ধারে চলে গেলাম। তখন দেখি চারিদিকে জলে থই থই করছে, আর একধারে পুকুর ঘাটে একজন সাদা শাড়ি পরিহিত মহিলা পুকুর থেকে জল তুলছেন। এই ভোরে ওনাকে পুকুর ঘাটে দেখে বেশ অবাক লাগলো। তবে আমি আর ওসব না ভেবে সামনে এগোতে লাগলাম। তখন হঠাৎ এক ঝলকে দেখতে পেলাম ওই মহিলার বিবর্ণ মুখ, যেন ফ্যাকাশে সাদা, আর চোখ দুটো রক্তে রাঙা লাল বর্ণ ধারণ করেছে। এটা দেখার পর আমার সারা শরীর দরদর করে ঘামতে লাগলো। তারপর দৌড়ে সেখান থেকে কোনো রকমে ওই বয়স্ক কাকুর চায়ের দোকানে পৌঁছলাম। কাকুকে সমস্ত ঘটনা বললাম। কাকু সবটা শোনার পর বলল, গতকাল তোমায় যে বলেছিলাম যে রাতে বা কখনো কখনো ভোরের দিকে গ্রামের অনেকেই ওই মহিলাকে দেখতে পায়, আর সকলেরই ধারণা এটা রেল লাইনে কাটা পড়ে যাওয়া ওই মহিলারই আত্মা। এটা শোনার পর আমি তাড়াতাড়ি করে আর ওখানে দেরি না করে আমার গ্রামে পৌঁছে যাই। তারপর কিছুদিন আমার মনের মধ্যে একটা চাপা ভয় লাগতো সবসময়। মাঝে মাঝেই ওই মহিলার ছবি ভেসে উঠত। ঘুমের মধ্যে হঠাৎ হঠাৎ চমকে উঠতাম। তারপর একজন তান্ত্রিকের কাছে গিয়ে সবটা চালাই। উনি তখন সবটা শোনার পর আমাকে একটা তাবিজ দেন, আর সেটা ধারণ করার পর আমি অনেকটাই আগের অবস্থায় ফিরে আসি। তারপর থেকে আমার সাথে এরকম কোনো ঘটনাই আর ঘটেনি। আজ আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছে রবি। রবির গ্রামে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনায় শেয়ার করব আপনাদের সাথে। তো আমি পুরো ঘটনাটি ওর মতো করেই বলছি। আমাদের গ্রামটা ছিল ছোট, তবে একটা গভীর রহস্যে ঢাকা। গ্রামের এক প্রান্তে বড় বড় আম গাছের ছায়ায় ঢাকা এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো, জানালার কাজগুলি ভাঙা আর দেয়ালগুলিতে ফাটল। কেউই থাকতো না সে বাড়িতে, আর গ্রামের ছেলেমেয়েরা ও বাড়িকে ভূতের বাড়ি বলে ডাকত। আমার বন্ধুরা সবসময়ই সেই বাড়ির কথা বলতো। কেউ বলতো রাতে নাকি সেখানে আলো জ্বলে ওঠে, কেউ বা বলতো ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তবে আমি কখনো বিশ্বাস করতাম না। আমি সবসময় ভাবতাম এসব হয়তো শুধু গল্প,
কিন্তু অবশেষে আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তো কি ঘটল? এক গ্রীষ্মের দুপুরে আমি আর আমার দুই বন্ধু সোহম আর রানা গ্রামেরই এক পুকুরে গিয়েছিলাম স্নান করতে। ফেরার সময় আমরা ও বাড়ির পাশ দিয়েই আসতে লাগলাম। তখন আমরা তিনজনেই প্রবল উৎসাহে ও বাড়ির দিকে তাকিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 বাদে আমি স্পষ্ট দেখতে পেলাম সাদা শাড়ি পরিহিত একটি মাঝবয়সী মেয়ে ঠিক জানালা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি এটা দেখার পর বন্ধুদের দিকে তাকাতেই দেখি ওরাও সবাই ওই একই জিনিস দেখে চমকে উঠল। আমারও এটা দেখার পর বেশ অবাক লাগলো, কারণ ও বাড়িতে কেউই তো থাকে না। তাহলে এই মেয়েটা কে? কৌতূহলবশত আমরা তিনজনই আরও একটু সামনে এগিয়ে জিজ্ঞেস করলাম, কে কে আছে এ বাড়িতে? কিন্তু কোনো সারা শব্দ নেই। আমরা আবারও ডাকলাম। এবার একটা কাঁপা কাঁপা কণ্ঠ শোনা গেল। বলল, কে? কণ্ঠটা এত মৃদু ছিল, তা শুনে আমাদের গা একেবারে শিউরে উঠল। তবুও সোহম সাহস করে বলল, আমরা এই গ্রামেরই ছেলে। আপনি কে? আর এখানে কি করছেন? একটু থামার পর মেয়েটি বলে উঠল, আমি আখি, এ বাড়ির মেয়ে। আখি এই নামটা শুনে আমাদের অদ্ভুত লাগলো, কারণ আমরা আগে কখনো ওনাকে দেখিনি কিংবা ওনার নামটাও শুনিনি। আমরা ভাবতে লাগলাম কিভাবে উনি এ বাড়িতে একা থাকেন। তারপর জিজ্ঞেস করলাম, আপনি কত বছর যাবৎ এখানে থাকেন? এবারে মেয়েটি যেন একটা দীর্ঘশ্বাস ফেলে তার জীবনের কথা বলতে শুরু করল। সে বলল, সে এই বাড়ির একমাত্র সন্তান ছিল। তার বাবা মা দুজনেই মারা গেছেন অনেক বছর আগে, আর তখন থেকেই সে একাই থাকে এই বিশাল বাড়িতে। আমরা বললাম, আপনার কোনো আত্মীয় স্বজন নেই? আখি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বিষণ্ণ গলায় বলে উঠল, আছে, কিন্তু তারা আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। আখির জীবনের কাহিনীটা আমাদের মনে গেঁথে গেল। আমরা প্রতিদিন ও বাড়ির পাশ দিয়েই যেতাম, আখির সাথে কথা বলতাম। তিনি আমাদেরকে গ্রামের অনেক পুরাতন ঘটনা শোনাতেন। কয়েকদিন এভাবে কেটে যাওয়ার পর আখি একদিন আমাদের একটা অদ্ভুত ঘটনা শোনালেন। বললেন, ও বাড়ির নিচে নাকি একটা গোপন কক্ষ রয়েছে, আর সেই কক্ষে তার বাবা মূল্যবান রত্ন লুকিয়ে রেখেছে। কিন্তু কিভাবে সেই কক্ষে যাওয়া যায় আখি তা জানেন না। রত্নের কথা শুনে সোহম আর রানার চোখে লোভের আভা দেখা গেল, কিন্তু আমি একটু সাবধান হয়ে গেলাম। আমি আখিকে তখন জিজ্ঞেস করলাম, উনি কেন ওই রত্নের খোঁজ করছেন না? আখি তখন আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা বলেছিলেন সেই রত্নের সাথে একটা অভিশাপ জড়িয়ে আছে। যদি কেউ সেই রত্ন ছুঁয়ে ফেলে তাহলে সে ভয়ঙ্কর পরিণতি ভোগ। কিন্তু তবুও সোহমের বারবার করে ওই রত্নের খোঁজেই যাওয়ার ইচ্ছা। সে বলল, ও রত্ন ছোবে না, দূর থেকে দেখবে শুধু। আখি তাকে অনেক বারণ করলেন, কিন্তু সোহম আর রানার কানে সেসব কোনো কথাই ঢুকল না। পরের দিন তারা প্রথমে আমাকে নিয়ে গেল সেই বাড়িরই পুরনো এক গ্রন্থাবলীর ঘরে। সেখান থেকে তারা একটা পুরনো মানচিত্র খুঁজে বার করল। মানচিত্রে ওই বাড়ির একটা অংশের ছবি ছিল, আর নিচের দিকে ছিল একটা সাংকেতিক গোপন চিহ্ন। মানচিত্রের সাহায্যে আমরা সেই গোপন কক্ষের খোঁজ শুরু করলাম। বেশ কিছু সময় ধরে খোঁজাখুঁজি চলল। তারপর দেখতে পেলাম দেয়ালে একটা ইট একটু আলাদা করে বসানো। আমি তখন সেই ইটটা সরিয়ে দিলাম। তখন দেখতে পেলাম সেই ইটের পেছনে একটা সরু গর্ত। গর্তটা ছোট, একজন ছাড়া কেউই ঢুকতে পারবে না। তাই তখন তাড়াতাড়ি করে সোহম আগে এগিয়ে গিয়ে সেখানে প্রবেশ করতে চাইল, কিন্তু রানা তাকে ফেলে সরিয়ে দিল। রানা বলল,
আমিই যাব। এই বলে রানা গর্তের মধ্যে ঢুকলো। আমরা দুজনে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক কিছুক্ষণ পর ভেতর থেকে রানার চিৎকার শোনা গেল। একটা ভয়ঙ্কর চিৎকার, যেন সে অমানসিক প্রাণীর সাথে লড়াই করছে। এটা শুনে আমরা দুজনে ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে চলে গেলাম। তারপর ঘরে ফিরে আমরা সব খুলে বললাম সোহমের বাবাকে। সোহমের বাবা আর কয়েকজন লোকজন নিয়ে গেলেন সেই ভূতের বাড়িতে। কিন্তু তারা সেখানে গিয়ে যা দেখল তা দেখে তাদের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ওরা দেখতে পেল সেখানে পড়ে রয়েছে রানার মৃতদেহ। গর্তের মধ্যে তেমন কিছুই ওরা দেখতে পায়নি, এমনকি রত্নের কোনো খোঁজও পায়নি। আখি বলে যে মেয়েটি সেই বাড়িতে থাকতো তাকেও অনেক খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া গেল না। তাই ওরা আর ও বাড়িতে বেশি দেরি না করে বাড়ি চলে আসে রানাকে নিয়ে। তারপর আমরা আর কোনোদিনও সেই বাড়িতে যাইনি। কিন্তু লোকমুখে শোনা যেত রাতে মাঝে মাঝেই সেই বাড়িতে জানলা দিয়ে মৃদু আলো দেখা যেত, আর একটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠত, আমি আখি, এই বাড়ির মেয়ে। তো আমাদের গ্রামের এই ঘটনা একটা চিরস্থিত রহস্য হয়ে রয়ে গেল। কেউই জানতে পারল না রানার সাথে সেখানে কি ঘটেছিল, এমনকি আখি কোথায় গেল, আর রত্নের ঘটনা সেটাই বা আসলে কি। কিন্তু এটা নিশ্চিত সেই ভূতের বাড়ির নিচে লুকিয়ে আছে একটা অন্ধকার গোপন রহস্য, আর সেই রহস্য হয়তো কখনোই উদ্ঘাটিত হবে না। হয়তো কিছু ঘটনা বা কিছু রহস্য চিরকালই অমীমাংসিত থাকে। আজ আমি আপনাদের দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, এটা ঘটেছিল আমার পাড়াতে। যখনকার ঘটনা তখন আমি অনেকটাই ছোট, তবে পুরো ঘটনাটি আমি মায়ের থেকেই শুনেছি। ঘটনাটি আমি আমার মতো করে বলছি। আমাদের পাড়াতে এক বয়স্কা মহিলা একাই থাকতেন একটি ছোট্ট কাঠের ঘরে। ওনার দুই মেয়ে, ওরা থাকতো শহরে, আর তাদের মা মানে আমার পাড়ার ওই ঠাকুমা, উনি একাই থাকতেন গ্রামে। আসলে উনি চাকরি সূত্রে গ্রামে থাকতেন। তিনি আমাদের গ্রামেরই এক স্কুলে চাকরি করতেন। তবে তার গ্রামের প্রতি টান ছিল নিবিড়, তাই তিনি সচরাচর শহরে যেতেন না। শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতে আর পুজোর ছুটিতে তিনি যেতেন শহরে ওনার মেয়ের বাড়িতে। আর যখনকার ঘটনা তখন গ্রামেগঞ্জে মোবাইল বা ফোনের ব্যবস্থাও ছিল না। তাই কাউকে না জানিয়ে উনি একদিন সন্ধ্যের সময় ব্যাগপত্র গুছিয়ে রাখেন মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। আর বলে রাখি, ওনার বাড়িতে ছিল দুটো গেট, তাই উনি সামনের গেটটা আগের দিন রাতেই লক করে রেখেছিলেন, যাতে পরদিন সকাল সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারেন। তবে ভাগ্যের পরিহাসটাই যেন আলাদা। কি ঘটল, গ্রামের লোকজন সবাই ওই ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে রোজই যাতায়াত করত। তবে সবাই গেট লক করা দেখে স্বাভাবিকভাবেই ভাবত উনি হয়তো বাড়িতে নেই। এরকমভাবেই দিন কাটতে লাগলো। তারপর 3-4 দিন কেটে যাওয়ার পর লোকজন ও বাড়ির পাশ দিয়ে যখন যেত, তখন একটা বিশ্রী পচা দুর্গন্ধ পেত। এভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সবাই মিলে ঠিক করলো যে ও বাড়িতে গিয়ে দেখবে কি আছে সেখানে, আর কি জন্যই বা এত পচা দুর্গন্ধ ভেসে আসছে। তাই সবাই মিলে ওই ঠাকুরমার বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে। যখন ওরা ও বাড়িতে যায়, তখন যেন ওই গন্ধটা আরও তীব্র হতে লাগলো। অবশেষে নাক মুখ চাপা দিয়ে কোনো রকমের দরজা ভেঙে ভেতরে গিয়ে সবাই যা দেখতে পেল তা দেখে তাদের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ওরা দেখতে পেল ঠাকুরমার সারা ঘরে তার ছিন্ন ভিন্ন দেহ ফুলে ফেপে রয়েছে, আর তার থেকেই সেই পচা দুর্গন্ধ ভেসে আসছে। দেখে মনে হচ্ছে শেয়াল কুকুর যেন সেই দেহটা
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সবাই বুঝতেই পারেনি যে ও বাড়িতে কেউ ছিল, তা না হলে হয়তো এরকমটা হতো না। এবার ওই ভদ্রমহিলার মেয়েদের সব ঘটনা জানানো হয়। ওরা আসার পর পুলিশকেও খবর দেওয়া হয়। তারপর বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং জানা যায় যে ভদ্রমহিলা মানে ঠাকুরমা স্ট্রোক করে মারা গিয়েছিলেন। যেহেতু বাড়িতে কেউই ছিল না আর বাড়িটা তালাবন্ধ ছিল, তাই বাইরে থেকে দেখে কেউ ব্যাপারটা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। তাই ঠাকুরমার এই পরিস্থিতি। এরপর মেয়েরা ও বাড়িতে ঠাকুরমার মানে তাদের মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন করে, আর সমস্ত কাজকর্ম মিটে গেলে ওরা যে যার বাড়িতে চলে যায়। ওনার ওই বাড়িটি তখন ফাঁকাই পড়ে থাকে। তারপর দিন 15 যেতে না যেতেই শুরু হয় অদ্ভুত কার্যকলাপ। ও বাড়িতে সন্ধ্যা নামতেই যেন অন্যরকমই এক পরিবেশ। মাঝে মাঝেই শোনা যেত চিৎকারের শব্দ, আবার কখনো কখনো ভেসে আসতো কোনো এক মহিলার কণ্ঠস্বর। গ্রামের লোকজন সন্দেহের বশে দিনের আলোয় ও বাড়িতে যায় আর গিয়ে দেখে কিছুই নেই। সমস্ত বাড়িটা ভালো করে দেখে, তবে তেমন কিছু চোখে পড়ার মতো দেখতে পায়নি। কিন্তু ব্যাপারটা হলো, রাত যতই গড়িয়ে আসতে শুরু করে তখনই ঘটে ওই সব কার্যকলাপ। একজন মাতব্বর গোছের লোক, উনি রাতে ও বাড়িতে যান কি ঘটে তা দেখার জন্য। তখন উনি দেখতে পান একটা ছায়ামূর্তি যেন ও বাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু কাছে এগোতেই মুহূর্তের মধ্যে তার বিলীন হয়ে যায়। তবে উনি ভয় পান না বলেই সাহস করে এগিয়ে ঘরে ঢুকতে চান। এবারে ঘরে প্রবেশ করতেই ওনার কেমন যেন বেশ একটা ভয় ভয় করতে থাকে, কারণ ঘরের ভেতরের পরিবেশটা যেন ছিল একদমই আলাদা। ওনার মনে হয়েছিল যেন দমবন্ধ এক পরিস্থিতি, আর ওই ঘরে উনি ছাড়াও যে আরও কেউ আছেন তা উনি স্পষ্ট বুঝতে পেরেছেন। এবারে উনি ভাবলেন যে ওখান থেকে বেরিয়ে আসবেন, আর এ বাড়িতে থাকাটা ঠিক হবে না। ঠিক তখনই যেন পেছন থেকে একটা কণ্ঠস্বর, কি দেখতে এসেছিস? বাঁচতে চাস তো আমায় মুক্তি দে। এই বলে যেন একটা ছায়ামূর্তি প্রচণ্ড বেগে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এইবারে এটা দেখে ভদ্রলোক ভয় পেয়ে কোনো রকমের সেখান থেকে বেরিয়ে আসে। তারপর উনি গ্রামের লোকজনকে সমস্ত ঘটনা বলেন। সবাই সমস্ত ঘটনা শোনার পর একজন পুরোহিতের কাছে যান। উনি তখন বলেন যে ওই মৃতা মহিলার আত্মা শান্তি পায়নি, আর তার মৃত্যুতে নাকি কোনো দোষ পড়েছে, তাই একটা যজ্ঞ করে পুজো করার কথা বলেন। অবশেষে সেই পুজো সম্পন্ন হয়। তারপর থেকে ধীরে ধীরে সবটা আবার আগের মতো হয়ে যায়। ও বাড়িতেও যেন এক শান্তি ফিরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতরের।